নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি পার্সোনাল রিডিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের যে রিডিংটা হবে সেটা মেইনলি ম্যারেজ রিলেটেড। তো এরকম অনেকের প্রশ্ন থাকতে পারে যে পার্সোনাল রিডিংয়ে আমি নাম বলছি না, কার কী প্রবলেম সেটা উল্লেখ করছি না। হ্যাঁ, সেই প্রাইভেসিটা আমি মেনটেন করব, যেহেতু ডেফিনেটলি একটা প্রফেশনাল এথিক্সের ব্যাপার থাকে। এবং এটাও অনেকের প্রশ্ন হতে পারে যে তাহলে পার্সোনাল রিডিং এভাবে কেন আমি দেখাচ্ছি। তো সেটা হচ্ছে যে আগে আমি দেখাতাম না, ঠিক আছে। আগে সমস্ত প্রেডিকশন আমি এভাবে করতাম, কিন্তু এখন মাঝে মধ্যে একটু সময় পেলে আমি একটু রেকর্ডিংটা করি আপনাদের সামনেই, সেটা ফোরকাস্ট করার জন্য। কারণ আমি কিভাবে কাজ করি, কিভাবে আমি কনসালটেশন প্রোভাইড করছি, কিভাবে আমি কাউন্সেলিং করছি, একটা ছোট্ট রিডিংয়ের মাধ্যমে কিভাবে আমি ইনফরমেশনগুলো প্রোভাইড করি, সেটা আপনাদের জানা ভীষণভাবে প্রয়োজন। যারা আমার ভিউয়ার্স রয়েছেন, অডিয়েন্স রয়েছেন, যারা আমার ক্লায়েন্ট, তারা আমাকে বিশ্বাস করার আগে আমি যেভাবে কাজ করি, আমার অ্যাকশন, আমার প্রোটোকল, এগুলো জানা তাদের ভীষণভাবেই আবশ্যিক। তারা যদি জানে, তারা যদি দেখে, তারা যদি বোঝে, তারা যদি ফিল করে, দেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। সেই কারণেই এই ছোট্ট একটি অ্যাকশন আমার তরফ থেকে, যে মাঝে মধ্যে কয়েকটা রিডিংয়ের জন্য সময় সুযোগ বার করে একটু রেকর্ড করা হয়, ব্যাস এটুকুই। আচ্ছা, আজকের যে প্রেডিকশনটা রয়েছে সেটাতে চলে আসছি। তো আজকের প্রেডিকশনটা হচ্ছে মেইনলি ম্যারেজ রিলেটেড, যেটা প্রথমেই বললাম। এক্ষেত্রে বলে রাখি, যে ক্লায়েন্ট রয়েছে সে বুক তো করেছে বেসিক্যালি কার্ড রিডিংয়ের জন্যই, ঠিক আছে। ডিভাইন টুল, যে প্রেডিক্টিভ টুলগুলো রয়েছে ডিভাইন গাইডেন্স পেতে, সেটা তো আমি দেবই ডেফিনেটলি। সেটা পুরোপুরি এনার্জির উপর ডিপেন্ড করে, সেটা আমি দেবো। রেমিডিস যদি কিছু থাকে, যা কিছু আমি মেসেজ ডাউনলোড করতে পারবো ফ্রম হায়ার সেলফ, সেগুলো আমি ডেফিনেটলি তাকে প্রোভাইড করবো। কিন্তু এর পাশাপাশি আমি বলে রাখি যে ম্যারেজ এমন একটা ব্যাপার, মানে এটা মানে জীবন আর মৃত্যু যেমন, মানে এগুলো ভীষণ হয়তো পুরোনো কথা বা মানে ওল্ড স্কুল টাইপের কথা, বাট সেরকমটা নয়। অ্যাকচুয়ালি জন্ম মৃত্যুর মতোই বিয়েটা ভীষণ ইম্পর্টেন্ট ইভেন্ট ইন লাইফ। মানে ভীষণ ইম্পর্টেন্ট, মানে তার হয়তো কোনো কম্পারিজনই হয় না অন্য কোনো ইভেন্টের সাথে। যদিও ম্যারেজ এখন অনেক ক্ষেত্রেই অনেকেই মনে করেন যে ও তো 2-3টে বিয়ে করে নিচ্ছে, ওর কোনো ব্যাপার না, বা 10টা-12টা বয়ফ্রেন্ড আছে, কি 15-20টা গার্লফ্রেন্ড আছে, এরকম টাইপের কথাবার্তা অনেকেই বলে। এবার হ্যাঁ, যারা একটু ফিকল মাইন্ডেড হয়, যে এরকম অনেকে থাকে, যে ওটা অ্যাকচুয়ালি টিনেজার লেভেল কি অ্যাডাল্টহুডের ওই টাইমিংটাতে অনেকের থাকে, মেইনলি অ্যাডলোসেন্ট পিরিয়ডে, যে আমার যতগুলো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকবে আমি তত বেশি হিরো বা হিরোইন নিজেকে দেখাতে পারবো, একটু নিজের লাইক স্টেটাস অর কাইন্ড অফ নিজের ভ্যালু বাড়বে। বাট অ্যাকচুয়ালি সেরকম হয় না। এটা খুবই কি বলবো, যে দুর্বল মানসিকতার পরিচয়। কিন্তু অনেকের ওটা থাকে। ওই যে বললাম যে অনেক রকমের হরমোনের গোলযোগ হয়, এদিক ওদিক হয়, ফ্লাকচুয়েশন হয়। মানে আমাদের ব্রেনে, আমাদের নার্ভাস সিস্টেমে, আমাদের ফিজিক্যাল বডিতে, আমাদের মেন্টাল বডি, ইমোশনাল বডিতে ভীষণ রকমের ঝড় ওঠে তখন। তো মানে আমাদের ইম্পালসিভ ডিসিশনগুলো মেইনলি তখন আমরা নিয়ে ফেলি। আমরা মানে আমাদের রক্ত তখন গরম থাকে, আমরা বোল্ড ক্যারেক্টার, লাইফে যে কোনো পর্যায়ে যা কিছুই থাকি ওই টাইমিংটাতে একটু বোল্ড হওয়ার চেষ্টা করি বা হয়েও যাই। যাই হোক, সেসব কথা বাদ দিলাম। আপাতত যেটা বলতে শুরু করেছি, যে ম্যারেজ ব্যাপারটা একটা বড় ইভেন্ট, বিগেস্ট ইভেন্ট, ঠিক আছে। এবার এমন নয় যে, আচ্ছা এক্ষেত্রেও বলি, মানে একটা কথা বলতে গেলে আরও অনেক কথা চলে আসে। মানে এটা অনেক বড় ইভেন্ট বলেই অনেকেই তার জন্য প্রচুর প্রচুর টাকা পয়সা খরচা করে সেটাকে, মানে মেইনলি কি, যে না দুটো মানুষের মিল হচ্ছে সামাজিকভাবে, এবং সবাই সেখানে রয়েছে, সবাই সেখানে আশীর্বাদ করবে, এবং বিভিন্ন ধর্মে বিভিন্ন ধরনের প্রথা বা নিয়ম থাকে। যেমন হিন্দুদের ক্ষেত্রে রয়েছে যে প্রথমে ঈশ্বরকে আহ্বান করতে হয়, মা গঙ্গাকে আহ্বান করতে হয়, ঠিক আছে। যে বেসিক্যালি আমাদের কুলগুরু থাকবেন, ইষ্টদেব থাকবেন, তাদেরকে নিমন্ত্রণ পত্র দিতে হয়। সবই তো এনার্জি। তো আমরা ভাববো যে আমরা তাকে দিচ্ছি, সেই পজিটিভ এনার্জিটা আমরা ইনভোক করবো, আমরা ইনভাইট করবো যে আপনারা আসুন, মানে আপনাদের এনার্জি যেন সেই সময় থাকে, সেই সময় প্রেজেন্ট থাকে, যাতে একটা নতুন জীবনের যে সূচনা হচ্ছে, একটি অধ্যায় শুরু হচ্ছে, সেই অধ্যায়ে একটি মেয়ের পরিবর্তন, মানে মেয়ের জীবনের পরিবর্তন যেমন হয়। কারণ এখনো মানে সামাজিক রীতিনীতি অনুযায়ী যে মেয়েরাই বিবাহ পরবর্তী সময়ে ছেলের বাড়িতে যাবে, ছেলের বাড়িতেই থাকবে, মানে এটা নিয়ম। এবার সেই নিয়মের বেড়াজাল ভেঙে অনেকে ডেফিনেটলি সো কল্ড বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি বা তার নিজের দুটোই বাড়ি মেনটেন করছে। মেয়েরা অনেক কিছুই পারে, তো দুটো মেনটেন করছে বা একটা মেনটেন করছে, কেউ করছে না। আমি সেসব ব্যাপারে যেতে চাইছি না, যে যা করছে করুক গিয়ে। আমি যেটা বলতে চাইছি, যে মেইনলি একটি মেয়ে এখনো পর্যন্ত যে নিয়মটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানা হয়, যে ছেলের বাড়িতেই যায়। এবার ছেলের বাড়ি তার স্থানান্তর হয় না, কিন্তু তার কিন্তু অনেক রকম জীবনেও মানে তার জীবনে অনেক রকম পরিবর্তন ডেফিনেটলি আসে, ঠিক আছে। তো ছেলেরা ছেলেদেরটা বোঝে, মেয়েরা মেয়েদেরটা বোঝে। মেয়েরা স্বাভাবিকভাবে
কাঁদে বেশি, বলে বেশি, আর ছেলেরা কাঁদতে পারে না। ছেলেদেরকে শেখানো হয় যে ছেলেরা, পুরুষ মানুষ কাঁদে না। যাই হোক, ল্যাক্রাইমাল গ্ল্যান্ড সবারই থাকে, অশ্রুগ্রন্থি সবারই থাকে, কান্না সবারই পায়, কেউ কান্না চেপে রাখে, কেউ কারোর চোখ দিয়ে জল ঝরতে দেখা যায়। তো চেঞ্জ যখন একটা লাইফে আসে, ট্রান্সফরমেশন যখন আসে, আমরা যখন নিজেরাই ইনিশিয়েট করি যে একটা নতুন জীবন শুরু করব, নতুন অধ্যায় শুরু করব, তখন আমরা কেউই, যাতে সেটা খারাপ হোক, খারাপের দিকে ভাবি না, নেগেটিভ হোক, হিংসা থাকুক, এই হবে, কারোর বাড়ি গিয়ে আমরা আম, সেই বাড়ির সমস্ত কিছু পরিবর্তন করে দেবো, সেই বাড়ি খারাপ করব, সেই রকম প্ল্যানিং প্রোগ্রামিং নিয়ে বেশিরভাগ মানুষ কিন্তু যায় না। কিন্তু সেই বাস্তুর এনার্জি, যে নতুন বাড়িতে যাচ্ছে সেখানকার এনার্জি, বাস্তুর এনভায়রনমেন্ট এনার্জি, আশেপাশে যারা প্রতিবেশী থাকছে তাদের এনার্জি, পরিবার পরিজনের এনার্জি, সমস্ত সমস্ত কিছু নতুন। তো সেই নতুন এনার্জির সাথে প্রথমেই মানুষ খুব একটা কোলাবরেট করে নিতে পারে না, কম্পেটেবল হয় না, ইনকম্পেটেবল হয়ে যায়। তো অ্যাডজাস্ট করতে হয়, অনেক অনেক অ্যাডজাস্ট করতে হয়। এবার যারা বলে যে আমি অ্যাডজাস্ট করবো না, আমি ভুল নই, ঠিক নই, এই সব প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু যে কোনো পরিস্থিতি, আজকে যদি আমি যেখানে রয়েছি, আমি যদি হঠাৎ দার্জিলিংয়ে ঘুরতে যাই, তো আমাকে মানে মেন্টালি ও সাইকোলজিক্যালি এটা তো ভাবতে হবে যে হ্যাঁ, আমি পুরী সমুদ্রে যাচ্ছি না, আমি দার্জিলিংয়েই যাচ্ছি, আমি ঠান্ডার জায়গাতেই যাচ্ছি, আমি রাজস্থানে যাচ্ছি না। তো আমরা যেখানে ঘুরতেও যাচ্ছি সেখানকার পরিস্থিতি অনুযায়ী আমাকে মানিয়ে নিতে হবে। তাহলে ঘোরাগুলো যদি আমি মানিয়ে নিতে পারি, তাহলে আমার লাইফের এত বড় চেঞ্জ যেখানে আসতে চলেছে, সেটাতে যদি আমার পছন্দ মতো কিছু না হচ্ছে, লাইক আমি ঘুরতে গেলাম, সেখানে হোটেলের কোনো একটা বেলার খাবার আমার পছন্দ হলো না, আমি কি সেটা নিয়ে যুদ্ধ করবো না? সেটা যতটুকু রাগ হওয়ার হবে, বাট তারপর আস্তে আস্তে ভুলে যাবো, কারণ আমি জানি যে এটা আমার টেম্পারারি জায়গা। এবার সেই জায়গা থেকেও প্রশ্ন যে বিয়ের পর সেটা তো পার্মানেন্ট জায়গা, তাহলে প্রথম থেকে মানিয়ে না নিলে অসুবিধা, আবার মানিয়ে নিলেও অসুবিধা, সব কিছু মানানো যায় না। তো সেক্ষেত্রে নিজের মাথা ঠান্ডা করে এটাই ভাবতে হবে যে কি করলে নিজের মরাল ঠিক থাকবে, এথিক্যালি কারেক্ট থাকবো, সৎ পথে থাকবো, এবং কি করলে বাকিরাও কিন্তু খুব একটা মানে তারা যেমন মনক্ষুণ্ণ হবে না, তারাও সবকিছু অ্যাডজাস্ট করতে পারবে। মানে এটা দু তরফেরই কাজ। এবং মানে ওই তরফেরও লোকজনদেরও দেখতে হবে যে একজন নতুন কেউ এসেছে, তাকে গ্রহণ করা তো ইম্পর্টেন্ট, তার সাথে সাথে তাকে স্পেস দেওয়া, তার সময় লাগে। সময়টা কিন্তু দুদিন হয় না, দুদিনে হয় না অ্যাডজাস্ট। সে হতে পারে যে তার সাথে 15 বছরের লাভ রিলেশনশিপ, বাট তাও দুদিনে হয় না। এটা অনেকের হয়তো 2 বছর লাগে, অনেকের 5 বছরও লাগে, অনেকের 2 মাস লাগে, অনেকের 20-21 দিন লাগে, ঠিক আছে? কিন্তু একটু বেশি সময়ই লাগে। আর বেশি সময় লাগাটা, বেশি সময় নিয়ে কারোর বাড়িতে অ্যাডজাস্ট করাটা, এটা কোনো খারাপ বা নক্কারজনক ঘটনা নয়, এটা ভীষণ স্মুথ প্রসেস, ধীরে 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 স্টেবিলিটি আনা, লাইক টর্টয়েস। তো এটা ভালো, এটা কোনো খারাপ নয়। সময় লাগছে, ঠিক আছে, তাতে অসুবিধা কিছু নেই, বরং সময় লেগে যদি সেটা স্টেবল হয় সেটা ভালো, ঠিক আছে? আচ্ছা, আমি জানি যে আমার এই যে বক্তব্যগুলো পেশ করলাম, অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে। এবার আমার কিছু সেক্ষেত্রেও আমার কিছু করার নেই, কারণ কাউকে উম, এখানে আমি মানে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য আমি হিপোক্রিট হতে পারবো না। যেটা সত্যি কথা বা যেটা বাস্তব, সেটা ধরেই কিন্তু চলতে হবে, ঠিক আছে? এবার আরও একটা প্রসঙ্গে আসে, যেটা মানে এই যে কথাগুলো আমি বললাম, এটা হচ্ছে মোটামুটিভাবে সামাজিক লেভেলে কথাগুলো বললাম, ঠিক আছে? মানে আমার মতো হয়তো একটু মানে বোধ বুদ্ধি রয়েছে এরকম মানুষও, ম্যাচিওর মানুষ এরকম কথা বলবে। কিন্তু স্পিরিচুয়ালি ম্যারেজ নিয়ে এবার কথাগুলো বলবো। সেটা হচ্ছে কি, এই যে বিয়েটা বললাম, এটা একটা ভীষণ বড় একটা ইভেন্ট, সেটা তো বটেই, কিন্তু তার পেছনে অনেক কারণ রয়েছে, কার্মিক কারণ রয়েছে, আমাদের প্রারব্ধ কর্ম রয়েছে, যেগুলো অ্যাকিউমুলেটেড হয়েছে এই লাইফে, ঠিক আছে? পাস্ট লাইফের অনেক কিছু রয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কনজুগাল লাইফে প্রচণ্ড প্রবলেম, দাম্পত্য জীবন টিকছে না, হয়তো 2-3 বার বিয়ে করার পরেও সেম সিচুয়েশন, সেম প্যাটার্নে একটা মানুষ পড়ছে। এটা ভীষণ ডিফিকাল্ট একটা প্রসেস, ঠিক আছে? মানে কারোর ভীষণ স্মুথ হয়, কারোর এতটা জটিল হয় যে মানে এক্সপ্রেসই করতে পারবে না। মানে এক্সপ্রেস করলেও অন্য কারোর কাছে সে ভাবে যে মিথ্যা কথা বলা হচ্ছে, এরকম আমার হয় নাকি? মানে এতটাই জটিলতম হতে পারে। আবার অনেকে প্রচন্ড পরিমাণে সরল হচ্ছে। তো যাই হোক না কেন, সেটা সবটাই আমাদের স্পিরিচুয়াল লেভেল থেকে বললে অল আর সেট, ঠিক আছে? তো হবেই, সেটাকে কেউ খণ্ডাতে পারবে না। এবার ভালো করা যায়, ডেফিনেটলি হিল করা যায়। তো তার জন্য মেইনলি এই ধরনের প্রবলেম, যেগুলো একই প্যাটার্ন শো করছে, হয়তো কোনোভাবে কোনো কিছু ঠিক হচ্ছে না, ধরুন ভালো, সেটা খারাপ হয়ে যাচ্ছে, সেটাকে ঠিক করা যাবে। ধরুন খারাপ, সেটাকে যে একদম 180 ডিগ্রি ঘুরিয়ে ভালো করা যাবে তা কিন্তু হয় না। যে খারাপগুলো আছে, কিছু হিলিং মডালিটি থাকে, সেগুলোর সাথে কানেক্ট করে যে প্রবলেমগুলোর জন্য এই জিনিসগুলো হচ্ছে, সেটাকে হিল করা যায়, ঠিক আছে? পাস্ট লাইফ রিগ্রেশন, আকাশিক হিলিং, এগুলো নিয়েও আমি পরে আসবো, এগুলো নিয়েও আমি কাজ করি। তো এগুলো ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ ইন্টেন্স লেভেলের। তো এগুলো সবার বোঝার মতো সাধ্য নেই, ঠিক আছে? এবং যাদের বোঝার মতো সাধ্য নেই, খুব প্র্যাকটিক্যাল কথাটা আমি বলছি, তারা বলবে বুজুং বাজুং ভুং ভাং, ঠিক আছে? বুঝতে গেলে শুনতে হবে, শুনবো, বুঝবো, তারপরে অনুভব করব, তারপরে তো নিজেই প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করতে পারি।
যাই হোক, তো আকাশিক রিডিং, হিলিং এই ধরনের জিনিসগুলো করে আমরা কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান করতে পারি। আকাশিক হিলিং করলে সকল সমস্যার সমাধানই পসিবল। ঠিক আছে, সেটা হচ্ছে যে কি না, একটা ছোট করে বলে রাখি, সেটা আমাদের সোল লাইব্রেরি চেক করা। ঠিক আছে, আমরা আননেসেসারি, অনেকের মনে প্রশ্ন থাকে যে আমার এই প্রবলেমটা আননেসেসারি, আমি তো কারোর সাথে খারাপ করিনি, তাহলে আমার সাথে এরকম কেন হচ্ছে? আমি ভীষণ সিম্পল একজন মানুষ, আমি কোনোদিন কাউকে ঠকাইনি, তাহলে আমার সাথে কেন হচ্ছে? এই কেনর উত্তরগুলো পাওয়া যায় হচ্ছে সোল লাইব্রেরিতে কি আছে, চিত্রগুপ্তের খাতা। ঠিক আছে, তো সেই খাতা খুলে সেগুলোকে ডাউনলোড করতে হয়, সেই মেসেজগুলোকে, এবং সেইখান থেকেই আমরা কিন্তু হিলিং রেমেডিজ কিভাবে আমরা রিকভার করব সেটা থেকে বেরোতে পারি, সেগুলো করতে হবে, করলে বেরিয়ে আসা সম্ভব, 100% কিন্তু সম্ভব, মানে একদম 100% অ্যাকিউরেসি সেক্ষেত্রে রয়েছে। যাই হোক, সময় সাপেক্ষ অবশ্যই, কোনো কিছু হুট করে তুড়ি মেরে হবে না, বুঝতে হবে। যাই হোক, এবার বলি যে বিয়ের ক্ষেত্রেও, বিয়ে, ভালোবাসা, ঠিক আছে, সব ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যাপারগুলো কাজ করে যে আমাদের পাস্ট লাইফে কোনো কিছু হয়ে রয়েছে, কোনো অঘটন হয়ে রয়েছে, কোনো কর্মা সেক্ষেত্রে রয়েছে, কিছু ব্লকেজ রয়েছে, কিছু আমার দোষ রয়েছে। ঠিক আছে, কিছু হয়তো আনইনটেনশনালি ফল্ট রয়ে গেছে, সেটা আমি বুঝতেই পারিনি, আমার সোল আইডেন্টিফাই করতে পারছে না যে কি প্রবলেম। তারপরে যখন এই লাইব্রেরি চেক করে, আকাশে কিলিং করে, রিডিং করে, পাস্ট লাইফ রিগ্রেশন করে সমস্ত কিছু বলা হয়, তখন সেক্ষেত্রে সেটা ধরা যায় যে হ্যাঁ এরকমটা হয়েছিল, তখন তাকে বলা হয় এই প্রবলেম, এবং দেখা যায় যে হ্যাঁ কিছু কিছু জিনিস সে তখন কিন্তু মানে নিজেই ইন্টাররিলেটেড করতে পারে কিছু কিছু ইভেন্টের সাথে, যে হ্যাঁ এই জিনিসগুলো তো হচ্ছে, এই জিনিসগুলো হয়, কারণ কি, যে যেটা হয়ে রয়েছে, যে ব্লকেজটা হয়ে রয়েছে অলরেডি, সেটা যে সবসময়ই হয়ে চলেছে একদম জন্ম থেকে তা কিন্তু নয়, একটা পার্টিকুলার এজে, একটা পার্টিকুলার টাইমে কিন্তু ট্রিগার করে। ঠিক আছে, তো মানে মানে সবই ইভেন্টফুল ম্যাটার। তো সেই জায়গাতে মানে সঠিক গাইডেন্স দিয়ে কাউকে বুঝিয়ে দেওয়া, কাউকে ধরিয়ে দেওয়া ভীষণভাবে প্রয়োজন। এবার এই কথাগুলো কেন বলছি, যারা বিয়ে করতে চলেছেন, যারা বিয়ে করবেন, যাদের বিয়ে হয়ে গেছে, যাদের বিয়ের 50 বছর হয়ে গেছে, যারা খুশি আছেন বিয়েতে, যারা অখুশি আছেন বিয়েতে, এটা সবার জন্য। ঠিক আছে, যে বিয়ে বিশাল একটা বড় ব্যাপার, ঠিক আছে, সেটাকে টিকিয়ে রাখতে হয়। যদি টিকিয়ে রাখতে না পারছেন, অনেক সময় যদি আপনার ওরকমই কর্মা থাকে, তো আপনি বারবার বারবার হয়তো একই প্যাটার্ন থেকে ঘুরে যাবেন, এসকেপ করে যাচ্ছেন, কিন্তু সেই প্যাটার্নে আবার ঘুরে আসছেন, হয়তো ইহ জন্মে নয়, আবার অন্য জন্মে আবারও ঘুরে আসছেন। এসকেপ করা যাবে না, এসকেপ করা যাবে না, সেটা ফেস করতে হবে, এবং সেটা রিকগনাইজ করতে হবে, রিকভার করতে হবে। আলটিমেট হিলিং হয়ে গেল, দেন ওই প্যাটার্নটা আর ফিরবে না কখনো। এইভাবে জিনিসটাকে ডিস্ট্রয় করতে হবে, একদম রুট থেকে, রুট কজ জানতে হবে, ডিস্ট্রয় করতে হবে। রুট না জানলে রুটটা একটা টাইমিং পরপর পরপর ট্রিগার হতেই থাকবে আমাদের লাইফে, এবং তখন আমরা একই প্যাটার্নে একই সমস্যায় পড়বো। এই যে পার্টিকুলার সমস্যার কথা বললাম, এটা যে কোনো সমস্যা হতে পারে, দিস ইজ নট অ্যাবাউট অনলি ম্যারেজ, সেটা যে কোনো সমস্যাই হতে পারে, যে কোনো কিছুই বারবার বারবার ট্রিগার হতে পারে। যদি একই প্যাটার্নে আমরা বারবার যাচ্ছি, তাহলে কিন্তু এই আকাশে হিলিং করা ভীষণভাবে প্রয়োজন। সেটা একটা কথা বলে রাখলাম। এবার বিয়ের প্রসঙ্গে চলে আসছি। তো এবার আমি সরাসরি সাবজেক্টে ঢুকে যাচ্ছি। তো যে আমার ক্লায়েন্ট রয়েছে, তার এটাই প্রশ্ন ছিল যে তার বিয়ে কবে হবে, বা বিয়ের মানে স্টেটটা কিরকম কি হবে, মানে অ্যাবাউট হার ম্যারেজ লাইফ। তো এইরকম আর কি, এবং লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, কারণ অ্যারেঞ্জ ম্যারেজে সে খুব একটা চায় না, ঠিক আছে, লাভ ম্যারেজই চায়। আম, সেটা খুবই ভালো, খুব স্বাভাবিক ব্যাপার। একটা মানুষকে আমি যতটুকু পসিবল মানে চিনে জেনে তারপরেই আমি তার সাথে যদি ঘর সংসার বাঁধি, তাহলে আমার অনেকটা সুবিধাই হয় সেক্ষেত্রে, কিন্তু সবার সেটা হয় না। এবার অ্যারেঞ্জ ম্যারেজ থাকলেও কিছু করার নেই, অ্যারেঞ্জ ম্যারেজ হবে, সেটা সবই দেখে নেবো। বাট এই ধরনের প্রশ্নগুলো যেগুলো রয়েছে না, রিডিং কি হয় আমি বারবার করে বলে রাখি, এটাও প্রত্যেকের জন্য, প্রত্যেকের বোঝা জানা ভীষণভাবে ইম্পর্টেন্ট। রিডিং তারা বুক করবেন, মেইনলি কার্ড রিডিং এই ধরনের প্রেডিকশন গুলো তারাই নেবেন যাদের মোটামুটি কিছু ইনফরমেশন চাইছেন যে 1 বছরের মধ্যে, যে এটা হবে কি হবে না, ডিভাইন কি বলছে, কি গাইডেন্স, আমি আমার কেন এটা হলো, এটা থেকে কি করে রিকভার হব, যেরকম আমার এখন সবকিছু চলছে সেই অনুযায়ী কিরকম কি হতে চলেছে, আমি কতটা নিজেকে চেঞ্জ করব, এ ধরনের রেমেডিস, রিকভারি প্ল্যানিং, কজ এফেক্ট সব কিছুই কিন্তু এই ডিভাইন যে প্রেডিক্টিভ টুল রয়েছে সেটা থেকে বলা যায়। বাট যেগুলো খুব বড় সড়ো, লাইক যে আমি কোন কেরিয়ারটা চুজ করবো, সেটাও কিন্তু নিউমোলজি থেকে বলা যায়। যেমন ম্যারেজের ব্যাপারে, যে একজন পার্টিকুলার এই মানুষটা রয়েছে, সেটাও রিডিং থেকে ডেফিনেটলি মানে কার্ড রিড করে আমরা বলতেই পারি। কিন্তু তাও আমি বলবো, যেগুলো মানে আমি নিজে যেটা করি, যেরকম বড় ইভেন্ট কিছু হলে, একটা লাইফের ব্যাপার, তার একটা বিশাল বড় ডিসিশনের ব্যাপার, আমি নর্মালি সবার যাদের আমি প্রেডিকশন নিই, আমি নিউমোলজি, অ্যাস্ট্রোলজি, ডিফারেন্ট টাইপ অফ প্রেডিক্টিভ টুল ইউজ করে 2-3টে একসাথে করেই আমি তারপরে তাকে একটা নলেজেবল, ইনসাইটফুল ইনফরমেশন প্রোভাইড করি। তো মানে তাতে তাদের মাথা পুরো ক্লিয়ার হয়ে যায়, বুঝে যায় সবাই সব কিছু। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু অ্যাস্ট্রোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কেউ থাকছেও যে লাইক হি ইজ মাই বয়ফ্রেন্ড অর হি উড বি মাই হাজব্যান্ড,
তো সেক্ষেত্রেও তাদের ডিটেলস দেখিয়ে যে ম্যারেজ ম্যাচিং করে কীরকম কী হতে চলেছে। ভীষণ ইম্পর্টেন্ট ম্যারেজ ম্যাচিংটা, যে তার সাথে আমার কতটা কি যোগসূত্র রয়েছে, বা কতটা বিয়েটা কি পরিমাণের কি এক্সটেন্টে ভালো বা সমস্যাজনক হতে পারে। তো ভালো হলে তো খুবই ভালো, আর সমস্যা যদি কিছু থাকছে সেটাও কিন্তু যে হ্যাঁ হ্যাঁ কেটে যাবে এই ধরনের কথাবার্তা আমি বলি না। আমি যেটা বলি যে হয়তো সমস্যা আছে, একটু দেখে শুনে ভালো করে ভাবনা চিন্তা করেই করতে, কারণ এটা একটা বড় ব্যাপার। আর দ্বিতীয়ত রেমেডিসও থাকে, ঠিক আছে, রেমেডিসও থাকে। আর আমি মেইনলি রেমেডিস, হাতে চুনি পান্না পড়ো এসবের থেকেও যদি কিছু দেওয়ার থাকে ম্যাক্সিমাম আমি ক্রিস্টাল দিই, আদারওয়াইজ আমি হিলিং শিখতে বলি নিজেকে। তার থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজের থট প্রসেসকে চেঞ্জ করা, নিজের মেন্টালিটি চেঞ্জ করা, নিজের চিন্তা ভাবনা চেঞ্জ করা, এবং কি হতে চলেছে সেটা নিয়ে সেটাকে আমি জানলাম এবং সেটাকে আমি অ্যাকসেপ্ট করলাম যেগুলো হতে পারে, মানে দ্যার ইজ পসিবিলিটি, তো আমি জেনে গেলাম, তারপরে আমি কাজ করব। আমি নিজের মেন্টালিটি, নিজের থট প্রসেসকে এভাবেই পুশ করব যাতে এই ধরনের সমস্যা যদি হচ্ছে তাহলে আমি ওয়াকিবহল থাকলাম, আমি তৈরি থাকলাম, সেগুলোই রেমেডিস, ঠিক আছে। তো এইভাবে নিজের কনসাসনেস, নিজের পাওয়ার, নিজের নার্ভাস সিস্টেমকে ঠিকঠাক জায়গাতে নিয়ে যেতে হবে, ব্যালেন্স করতে হবে, নিজের ব্রেন সেলগুলোকে একটু অ্যাক্টিভেট করতে হবে সঠিক ডিসিশনের জন্য। পাজল হলে চলবে না, আর পাজল যদি হয়ে যাচ্ছে তাহলে নিজের থ্রোট চাকরাকে ঠিক করবো, নিজের থার্ড আইকে অ্যাক্টিভেট করতে হবে, তবেই সব ঠিকঠাক হবে। তার জন্য 7 চাকরা হিলিং, 7 চাকরা ব্যালেন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যাই হোক, মানে এতগুলো কথা এই কারণে বললাম কারণ ওটাই বারবার বলছি যে ম্যারেজ ইজ আ বিগেস্ট ইভেন্ট ইন লাইফ, এবং সেটা নিয়ে সবাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, অনেক ভেবে চিন্তে নেবেন। যদি কোনো কনফিউশন থাকছে, কেন কনফিউশন ক্রিয়েট হচ্ছে, কাউকে দেখাতে হবে না, নিজেকে প্রশ্ন করুন। সেই বিয়েটা যদি হচ্ছে 10টা খারাপ দিক কী হতে পারে, 10টা ভালো দিক কী হতে পারে, সেটা বিচার করুন। দেখুন যে 10টা খারাপ দিক হবে, এবার ভালো দিক তার 5 গুণ হচ্ছে কিনা, তাহলে মানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আমরা তো কলিযুগে জন্মেছি, আমরা 10টা ভালো দিক পেলাম, একটা খারাপ দিক যদি হয়ে যায় সেইটা নিয়েই ভাবতে থাকি, ফলে ওটা নিয়ে ভাবতে ভাবতে যে 10টা জিনিস ভালো পেয়েছি সেটাকে খারাপ করে দিই। তাহলে কি করতে হবে, তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে অন্তত 5-10 গুণ ভালো খুঁজতে হবে। তো খারাপ যেগুলো বার করে নিলাম, আর ভালো কি হতে পারে সেটাও বার করলাম। যদি দেখেন যে তোলমোল করে ভালোর পাল্লা অনেক ভারী হচ্ছে খারাপের থেকে, তাহলে ডিসিশন নেবেন পজিটিভ। না হলে নিজের মানে থট প্রসেসকে চেঞ্জ করবেন, যে সমস্যা হতে পারে বাট ঠিক আছে আমি মানিয়ে নেব। নিজেকে যদি চেঞ্জ করতে পারেন তাহলে সব প্রবলেমের সলিউশন তো পেয়েই যাচ্ছেন, ঠিক আছে। কিন্তু সেটাই তো আমরা পারি না, সেই জন্যই সমস্যা, সেই জন্যই হিলিংয়ের প্রয়োজন, আর তার আগে প্রেডিকশনের প্রয়োজন, যে কীরকম পথে যেতে পারে, আমার দিশা কীরকম হতে পারে। যাই হোক, তো এক্ষেত্রে আমি সরাসরি এবার ক্লায়েন্ট যে ইনফরমেশনগুলো দিয়েছে সেই জায়গা থেকে চলে আসি, কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স বলে দিচ্ছি। যেমন এই মানুষটির ক্ষেত্রে বার্থ নাম্বার হচ্ছে 13, আমি প্রথমে একটু নিউমারোলজি নিয়ে বিচার করে নিচ্ছি এবং তারপরে আমি কার্ডে চলে আসবো। তো বার্থ নাম্বার হচ্ছে 13, ঠিক আছে। অনেকে বলে আনলাকি 13, কেন আনলাকি 13-এর অনেক কারণ রয়েছে, এখানে আমি আনলাকি বলবো না। এক্ষেত্রে যেটা বলবো, 1 হচ্ছে সানের নাম্বার, 3 হচ্ছে জুপিটারের নাম্বার। এবার সান আর জুপিটার মিলে গেল, আলটিমেটলি কি হলো, রাহু হলো, 4 রাহু, ঠিক আছে। ওকে, প্রথমে হাড় বলে বলছি, মানে বুঝতেই পারছেন যে যার প্রেডিকশন করছি সে একটি মেয়ে। এবার তার মধ্যে ম্যাসকুলিন এনার্জি রয়েছে, কারণ কি রাহু হচ্ছে ম্যাসকুলিন এনার্জি প্রোভাইডার, ঠিক আছে। তো বোল্ড ক্যারেক্টার, ঠিক আছে, এবং কনফিডেন্ট, এই ধরনের পুরুষালী যে এনার্জিগুলো থাকে সেই এনার্জি লেভেল, ঠিক আছে। দমে যাওয়ার মেয়ে নয়, ঠিক আছে, স্ট্রং লিখে দিচ্ছি। রাহু কি উইক হলে রাহু রাজত্ব করতে পারতো, রাহুই তো সব চালাচ্ছে, ঠিক আছে। মাথা, রাহু হচ্ছে হেড, তো নিজের মাথাকে স্ট্রং রাখা, নিজের নার্ভাস সিস্টেম, নিজের হেডকে, এই কথাগুলো ম্যারেজ বলতে গিয়ে এই কথাগুলো আমার মুখ দিয়ে অলরেডি বেরিয়েছে, যে নিজের ব্রেন সেল, নার্ভাস সিস্টেম, হেড, এগুলো ঠিক রাখা, থট প্রসেস ঠিক রাখা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি কিন্তু যখন বলছিলাম তখন বলেই যাচ্ছিলাম, আমি দেখিনি যে এই মেয়েটির কীরকম কী ডেট অফ বার্থ, বাট যেগুলো আমার মুখ থেকে বেরিয়েছে, কারণ যখন আমরা রিডিংয়ে বসি আমরা অনেক পরিশোধিত হয়ে বসি, আমরা ডিরেক্ট ডিভাইনের সাথে কানেকশন বিল্ড করবার চেষ্টা করি এবং করে থাকি, আমরা তখন মিডিয়া হই। তো সেক্ষেত্রে আমাদের মুখ থেকে যা কিছুই বেরোয়, আমরা যা কিছুই চিন্তাভাবনা করি এবং বলতে থাকি, অনেক কিছু ইররেলিভেন্ট কিছুই হয় না, কিন্তু আমি জানি না যে আমার এরকম ক্ষেত্রে হয়েছে কিনা, কিন্তু হতে পারে যে অনেক কিছু বিক্ষিপ্ত, এটা বলছি আবার অন্য একটা শব্দ প্রয়োগ করছি, এভাবে হতে থাকে কারণ আমরা সেই ধরনের ইনফরমেশন গ্যাদার করতে থাকি। যাই হোক, তো এক্ষেত্রে যেগুলো বলবো যে নিজের থট প্রসেসকে স্টেবল রাখা, ধরে রাখাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং সে ধরে রাখতে পারবেও। রাহুর যে এনার্জি রয়েছে সেটাকে সঠিক কাজে লাগাতে হবে। আচ্ছা, স্ট্রিক্ট রেসপন্সিবল পার্সন, ডিগনিফাইড পার্সন, তো দমে যাওয়ার মতো নয় এবং দমাটা উচিতও নয়, ঠিক আছে। তো সেই জায়গা থেকে বলবো যে কিছু রেমেডিস দেবো যাতে সবকিছু ঠিকঠাক থাকে, বাট যেটা বারবার আমি বলছি, নিজের মাথাকে ঠিক রাখা ভীষণভাবে প্রয়োজন। ইলিউশনের মধ্যে যাওয়া উচিত নয়, বারবার ইলিউশন আসবে, ঠিক আছে। মায়ার জগতে নিয়ে যেতে চাইবে, রাহু পরীক্ষা নেয়, ঠিক আছে। রাহু পরীক্ষা নেয়, তোমাকে প্রচুর দেবে, অনেক কিছু দেবে যেগুলো তোমার জন্য নয়, টেম্পোরারি, তো সেটার জন্য তোমাকে দিয়ে দেবে যাতে তোমার ওই দিকের প্রতি মায়া হয় বা ওই দিকের প্রতি তুমি চলে যাও। কামনা, ভোগ, মায়া, এই ধরনের জিনিসগুলোর প্রতি, ঠিক আছে, লাস্ট, এগুলোর প্রতি অ্যাডিকশন চলে
আসানোর চেষ্টা করে রাহু, এবং পরীক্ষা করে দেখে যে তুমি মানে ওদিকে আসক্তি তোমার রয়েছে নাকি তুমি ঠিক রয়েছে। যদি তুমি ঠিক থাকতে পারো তাহলে তোমার যেগুলো তোমাকে দেবে সেগুলো ধীরে ধীরে স্টেবিলিটির পর্যায়ে যাবে। আর যদি তুমি আসক্তিতে চলে যাচ্ছ তাহলে তোমাকে প্রচুর দেবে, তারপরে সব ছিনিয়ে নেবে। সেটা নিশ্চয়ই কেউ চায় না, সবাই স্টেবল লাইফ চায়। তো এই স্টেবল লাইফ কথাটা ইম্পর্টেন্ট, এটা লিখে দিলাম যে আমার লাইফে স্টেবিলিটি চাই। সেটার জন্য আমি শর্টকাট মেথড ইউজ করবো না, ঠিক আছে? ডোন্ট ইউজ শর্টকাট মেথড, সেটা যে কোনোভাবে, ইন পার্সোনাল অ্যান্ড ইন প্রফেশনাল লাইফ ডোন্ট ইউজ শর্টকাট মেথড, ঠিক আছে? খেটে খাওয়া মানুষ হলে সেখানে পার্মানেন্সি কিন্তু ব্যাপার থাকে, ঠিক আছে? তো আমার মূল উদ্দেশ্যটা থাকতে হবে যে আমি পরিশ্রম করে বড় জায়গায় যাব, নিজের স্থান বুঝে নেব, ঠিক আছে? শুধু ম্যারেজের রিডিং করছি বলে ম্যারেজই বলবো, যেগুলো আমার এনার্জি চ্যানেলাইজ হচ্ছে সবই বলবো। যাই হোক, তো এটা মাথায় রাখতে হবে, মায়ার পথে যাব না, ইলিউশনের পথে যাব না। ইলিউশন বারবার দেবে, সেদিকে আমি যাব না। স্টেবল লাইফের চেষ্টা করবো, স্টেবিলিটি আনার চেষ্টা করবো, তার জন্য ওয়ার্ক হার্ড অ্যান্ড বি পেশেন্ট, পেশেন্স রাখতে হবে, ঠিক আছে? ধৈর্য রাখতে হবে, ধৈর্য হারালে চলবে না। মনকে এদিক ওদিক ভটকে নিয়ে যায়, ঠিক আছে? বিভিন্ন দিকে স্থানান্তর করে, বাট আমার ফোকাস একদিকে থাকতে হবে। ফোকাস, পাখির চোখ, অর্জুনের যেমন মাছের চোখের দিকে নজর ছিল, তো ওই পাখির চোখ আর কি যেটাকে বলে, ঠিক আছে? পাখির চোখ মানে কোনো একটা পার্টিকুলার জিনিস আমার প্রয়োজন, ইন পার্সোনাল লাইফ অর ইন প্রফেশন, ইন টোটাল লাইফ, ঠিক আছে? সেটাতেই আমার ফোকাস থাকবে, সেটার পেছনেই আমি ছুটবো। তখন আমি অন্যান্য কিছুর পেছনে যাবো না, আমি শর্টকাট ইউজ করবো না। টেম্পোরারি শব্দটা নিজের লাইফ থেকে বের করে দিতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে জেনারেল রেমেডিস, ঠিক আছে? যে আমি আমার লাইফটাকে কিভাবে কি ব্যালেন্স করবো তার জন্য বলে দিলাম, ঠিক আছে? বার্তা নাম্বার রাহুর মানে রাহু তো সবসময় মাথার উপর নাচছে, ঠিক আছে? হট করে রেগে যাওয়া, এছাড়া জেদ, তেজ, এগুলো সব রাহুই দেবে, ঠিক আছে? কন্ট্রোল না থাকা, ইম্পালসিভ নেচারের হয়ে যাওয়া। তো কামনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং কামনেসটা কিন্তু হিলিং থেকে আসবে। কামনেস থাকলে তোমার লাইফে স্টেবিলিটি থাকবে। এবার কামনেস কি করে আসবে? হিলিং, ঠিক আছে? হিলিং প্রথম কথা। কি ধরনের হিলিং আমি পরে বলে দেবো, কোনটা তোমার জন্য প্রয়োজনীয় সেটা পরে বলে দেবো। চন্দন ইউজ করতে হবে, চন্দনের কোনো ধরনের সেন্ট, পারফিউম, এগুলো ইউ ক্যান ইউজ। পাউডার হোক, চন্দনের টিপ, থার্ড আইতে চন্দন দেওয়া হোক, ঠিক আছে? সেটা ইউ ক্যান ইউজ। অ্যান্ড দুর্গা চালিসা, মা দুর্গার শক্তি দেবে, রাহুর যে ম্যালিফিক এফেক্টগুলো থাকবে সেগুলো থেকে প্রোটেক্ট করবে, ঠিক আছে? ওকে। অ্যান্ড শিবরাত্রি আসছে, লিখে দিই। শিবরাত্রিতে, এটাও বাংলাতে লিখে দিচ্ছি, ইংলিশেই আমি সব ক্ষেত্রে লিখি কিন্তু এখানে আমার বাংলায় চ্যানেলাইজ হচ্ছে, আমি জানি না। শিবরাত্রিতে শিবকে চন্দন দিয়ে, লাল চন্দন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাতে লাল চন্দন দিয়ে, মানে যেটা অভিষেক করানো, অভিষেক করলে ভালো হবে। শুধু এইবার না, প্রত্যেকবারই বা প্রতিদিন ইউ ক্যান, যদি আস্তিক হচ্ছ, যদি মানছো, তাহলে ইউ ক্যান ট্রাই। এবার দেখো কিরকম হলো, আমার কি ধরনের মেসেজ চ্যানেলাইজ হলো। আমি দুর্গা চালিসার কথা বললাম, শিবের কথা বললাম, নাও শিব দুর্গা, লাইক শিব পার্বতী, শিব শক্তি উদাহরণ, মানে ম্যারেজের জায়গায় যে সমস্ত ম্যালিফিক জিনিসগুলো রয়েছে সেটাও কিন্তু শিব আর দুর্গাকে একসাথে অ্যাকুমুলেট, শিব শক্তিকে একসাথে অ্যাকুমুলেট করে, মানে দুটো এনার্জিকে একসাথে নিয়ে যখন তুমি কাজ করবে, ডেফিনেটলি তোমার মধ্যে যে এনার্জি রয়েছে, ইন অ্যান্ড ইয়াং এনার্জি রয়েছে, ইন অ্যান্ড ইয়াং এনার্জিটাকে ব্যালেন্স করতে হয়, মানে শিব শক্তিকে ব্যালেন্স করতে হবে। শিবা শক্তি মানে হচ্ছে ম্যাসকুলিন এনার্জি এবং ফেমিনিন এনার্জিকে ব্যালেন্স করতে হবে। ইউ আর ইন ফেমিনিন বডি বাট ইউ হ্যাভ ম্যাসকুলিন এনার্জি, রাইট? এবার সেটা ব্যালেন্সে নেই, সেটাকে ব্যালেন্স করতে হবে, এটাকে ইন অ্যান্ড ইয়াং এনার্জি বলা হয়। তো শিব শক্তিকে তুমি ব্যালেন্স করবে, ইন অ্যান্ড ইয়াং এনার্জিকে ব্যালেন্স করতে তখনই পারবে, ম্যাসকুলিন ফেমিনিন এনার্জিকে তুমি ব্যালেন্স করতে তখনই পারবে নর্মালি তুমি যখন শিবের এনার্জি আর দুর্গার এনার্জিকে একসাথে ইনভোক করবে, ঠিক আছে? এতে তোমার কিন্তু রাহুর যে ম্যালিফিক এফেক্ট, যে ইলিউশনের পথে নিয়ে যাও, সেটা থেকে তুমি প্রোটেকশন ডেফিনেটলি পাবে, রাইট? এবার আফটার 35 লাইফ পাথ নাম্বার অ্যাক্টিভেট হয়, সো ইয়োর লাইফ পাথ নাম্বার ইজ হচ্ছে মার্কারি নাম্বার 5 এর, ঠিক আছে? তো 4 আছে লাইফ পাথ নাম্বার 5। তো বারবারও যেটা বলছি, নর্মাল বার্থ নাম্বারটা দেখলে আমরা কি বুঝি, যে এই মানুষটির যে ক্যারেক্টারিস্টিক্স, ট্রেটস অ্যান্ড অল এগুলো রয়েছে সেগুলো, তো সেইগুলো তো থাকছেই, সেগুলো তোমার তো সারা জীবন সেরকমই থাকবে। বাট হোয়াট ইজ ইউর ডেস্টিনি, তুমি তোমার পারপাস কি লাইফে, তোমার অবজেক্টিভ কি লাইফে, তুমি কেন এসেছো, সেটা তোমাকে বলে হচ্ছে তোমার লাইফ পাথ নাম্বার। তো সেই জায়গা থেকে 5 এর নাম্বার হচ্ছে মার্কারি। তুমি তোমার বোধ বুদ্ধিকে ঠিক জায়গায় রাখবে, বি নলেজেবল, ঠিক আছে? বি ফোকাসড, সব যখন লিখিয়ে দিচ্ছি এটাও আসছে, ঠিক আছে? মানে গ্রো করার চেষ্টা করবে ইন প্রফেশনাল লাইফ, ঠিক আছে? গ্রো কর, প্রফেশনাল লাইফটা কিন্তু খুব তোমার
তোমাকে অনেক কিছু দেবে তোমার প্রফেশনাল লাইফ, ঠিক আছে? প্রফেশনাল লাইফের প্রতি খাটবে, ঠিক আছে? সবার যে সব কিছু ব্যালেন্স থাকে তা কিন্তু নয়, ঠিক আছে? পার্সোনাল লাইফে আমি যাইনি, ম্যারেজের দিকে আমি যাইনি, কোনো প্রেডিকশনই করিনি, কিন্তু আমি তাও বলছি তুমি প্রফেশনাল লাইফের দিকে, যদি তোমার ম্যারেজ লাইফের বা পার্সোনাল লাইফে কিছু প্রবলেম হয়েও থাকে, প্রফেশনাল লাইফটাকে এতটাই স্ট্রং অ্যান্ড স্টেবল করো যে ওটার থেকে যে তুমি পজিটিভ ইম্প্যাক্টগুলো তোমার লাইফে ফেলবে, তার থেকে না তোমার ম্যারেজ লাইফে বা তোমার পার্সোনাল লাইফে যদি সেরকম কিছু 19-20 থাকছো, সেটা মানে অতটা মন খারাপ হবে না, মানে অটোমেটিক হিল হতে থাকবে। মানে আমরা যদি কোনো জিনিসে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে সেকেন্ড যে জিনিসগুলো থাকে, যদিও পার্সোনাল লাইফ ইজ নট সেকেন্ডারি, বাট আমি তবুও বলছি, অনেকে থাকে না হাইলি অ্যাম্বিশিয়াস, তারা অনেক কিছু করতে পারে, অনেকের অবজেক্টিভ সেম হয় না, কারো কেউ মেনলি ডোমেস্টিক লাইফকে ভীষণ ভালোভাবে লিড করছে, ভেরি পিসফুলি লিড করছে, কেউ প্রফেশনাল লাইফটাকে ভীষণভাবে লিড করছে। তো আমি তো পার্সোনাল লাইফে এখনো যাইনি, ম্যারেজে যাইনি, বাট প্রফেশনাল লাইফ থেকে আমি বলবো যে সেখানে তুমি খাটো পরিশ্রম করো, সেটাকে ভীষণভাবে স্ট্রং করো, স্ট্রং করলে তোমার খুব ভালো হবে, ঠিক আছে? মানে সেটা তোমার ওয়ান কাইন্ড অফ অবজেক্টিভ, যেটা আমার মনে হচ্ছে, ঠিক আছে? মানে আর বুধের নেচার আসছে, তো সেই জায়গা থেকে ধরো একটু ঘোরাফেরা করা, নেক্সট মানে আফটার 35 এগুলো একটু বেশি হতে পারে, মুভেবল জব, ট্রান্সফারেবল জব, লাইফে ট্রান্সফরমেশনও ডেফিনেটলি আসবে, একটু হালকা, ফুরফুরে, চঞ্চল, এক্সট্রোভার্ট, সোশ্যালাইজড, এন্টারটেইন, এই জিনিসগুলো বেশি থাকে এই 5-এর সাথে, 5-এর ক্যারেক্টার। তো ভালো, ওটা কিন্তু ভালো, ঠিক আছে? কিন্তু ওটার যে মেইন প্রবলেমটা হচ্ছে লাইফে ব্যালেন্স করতে পারে না। মানে কি, এতটা এনার্জি থাকে, কোথায় করবো, এটা করবো না ওটা করবো, সেটা করবো না, মাথা সবসময় রাহুর জন্য কাজ করছে, আর তার উপর আমার কাছে প্রচুর ফিজিক্যাল এনার্জিও রয়েছে, তো আই হ্যাভ টু ইনভেস্ট। আমি এক জায়গায় চুপ করে বসে থাকতে পারবো না, আমি এটা করবো, ওটা করবো, সেটা করবো, বাট এত বেশি এনার্জি যে আমি এত কিছু করবো বলে মেইন যেটা করা উচিত সেটা কিন্তু ঠিকঠাক করে হবে না। তো সেই জন্য আমাকে মানে আমার কামনেস ভীষণভাবে প্রয়োজন। সেজন্য কি প্রয়োজন? মাথা এবং নার্ভাস সিস্টেমকে ঠান্ডা রাখা। এগুলোও কিন্তু এই নার্ভাস সিস্টেম, এই কিন্তু বুদ্ধির সাথেও কিন্তু কানেক্টেড, ঠিক আছে? তো সেই জায়গা থেকে বলছি, নিজের থ্রোট চাকরা, থার্ড আই, এই আপার লেভেল, তোমার আপার চাকরাকে হিল করা ভীষণভাবে প্রয়োজন। আপার চাকরাটা তোমার, তুমি একটু হায়ার ভাইব্রেশনের দিকেই রয়েছো, ঠিক আছে? তো ভালো, ভালো মেয়ে, ঠিক আছে? তো সেই জন্যই বলছি যে আপার চাকরাকে হিল করো, আপার চাকরা দিকে যাও, ঠিক আছে? নিজের আপার চাকরাকে হিল করো, ক্রাউন চাকরা, এগুলো হয়তো জানো না খুব একটা, আমার আগের ভিডিওগুলো দেখবে যে হোয়াট ইজ ক্রাউন চাকরা, আমি সেভাবে ডিটেলসে না বললেও সব ভিডিও দেখলে কিছু না কিছু ইনফরমেশন পাবে, আদারওয়াইজ সমস্ত চক্র সম্পর্কে যখন পরে ভিডিও করবো, আপলোড করবো, তখন দেখে নিও। তো সেটা হচ্ছে যে নিজের যে আপার চাকরাগুলো রয়েছে, সেই আপার চাকরাকে হিল করা ভীষণভাবে প্রয়োজন। হিলিং টেকনিক তো আমি শিখিয়ে দিই, আমি তো কোর্স করাই, ওয়ার্কশপ কন্ডাক্ট করি, যদি করতে চাও অবশ্যই যোগাযোগ করো, আদারওয়াইজ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অন্তত ওম, 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 AUM and OM and hum, HAM, hum, এই 3টে শব্দ 21 times to 108 times আপার বডি হিলিং এর জন্য কিন্তু লাইক মন্ত্রা চ্যান্ট করতে পারো, ঠিক আছে? ইটস লাইক ওম, ওম, মানে একদম যেন ভেতর থেকে, পেট থেকে যেন শব্দটা আসছে, ঠিক আছে? এরকম করে তারপরে ওম, যেটা AUM, ঠিক আছে? দ্যাট ইজ ওম, অ্যান্ড ফর থ্রোট চাকরা হাম, হাম, ঠিক আছে? এটার আবার বিভিন্ন ধরনের টেকনিক আছে, মেডিটেশন প্রসেস রয়েছে। থ্রোট চাকরাকে ঠিক রাখা ভীষণভাবে প্রয়োজন। বেশি চাপ নেবে না, ঠিক আছে? আর অনেক কিছু মনে থাকছে, কাউকে বলতে পারছো না অনেক কথা, সেটার জন্য কিন্তু থাইরয়েডের ইস্যুস হতে পারে, ঠিক আছে? তো সে বেশি চাপ নিলে কিন্তু প্রবলেমে বেশি জর্জরিত হয়ে যাবে। তো বেশি চাপ নেবে না, ঠিক আছে? ওকে, সো এখন এবার একটু আমি ডিরেক্ট রিডিংয়ে চলে আসি। ওকে, ওকে, সো প্রথমে এঞ্জেল ওরাকেল কার্ড দিয়ে চেক করে নেবো, অ্যান্ড দেন আমরা হনুমানজির মেসেজও নিয়ে নেবো। হনুমান চালিসাও পড়তে পারো, হনুমানজি শরণাপন্ন হতে পারো, প্রবলেমে পড়ছো, লাইক কনফিউজড হয়ে রয়েছো, বুঝতে পারছো না কি করবেন কি করবে না, তো সেই জায়গা থেকে স্ট্রেংথ পাওয়ার জন্য, ম্যাসকুলিন এনার্জিকে ঠিকঠাক করে ব্যালেন্স করবার জন্য কিন্তু নিতে পারো, ঠিক আছে? সো আচ্ছা, প্রথমে আমি যে কোয়েশ্চেনটা করতে চলেছি তোমার জন্য, যে হোয়াট অ্যাবাউট ইউর ম্যারেজ লাইফ, ঠিক আছে? কীরকম কী হবে না হবে, সেই জায়গা থেকে একটু ইনফরমেশন কালেক্ট করে নিচ্ছি। ম্যারেজ লাইফ এরকম হবে। ওকে, ম্যারেজের জন্য এখন সঠিক সময় নয় গো, দিস ইজ নট দ্য রাইট টাইম টু আস্ক দিস কোয়েশ্চেন, অ্যান্ড বিয়ের জন্য এখন সময় নয় তোমার। চলো তো দেখে নিই যে ম্যারেজ তোমার কোন টাইমিংয়ে হতে পারে, ঠিক আছে? মানে তোমার যদিও মানে বিবাহের মানে বিয়ে বয়স, মানে বয়স সেভাবে আবার আমি জানি না যে কারা আবার কীভাবে নেবে কথাটা, বাট নর্মালি যেটা হয় যে ভারতীয় সংবিধান অনুযায়ী যে 21-18 বছরের পর, বা সেভাবে তো হয় না, একটু বড় হয়ে, ঠিক আছে, সে কেউ 50 বছরও বিয়ে করতে পারে, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, বাট নর্মালি সত্যি কথা বলতে সামাজিকভাবে বিয়ে মানুষ করে হচ্ছে, মানে ভীষণ প্র্যাকটিক্যাল কথা, সেটা হচ্ছে বায়োলজিক্যাল নিড অ্যান্ড মেইনলি মানে নার্চার করার জন্য। দুনিয়াটাকে তো টিকিয়ে রাখতে হবে, তার জন্য রিপ্রোডাকশন ইজ নেসেসারি। তো সেই কারণে যাতে প্যাটার্ন, ফ্যামিলির প্যাটার্ন চলতে থাকে,
তো সেই জন্য বেসিক্যালি এটা একটা সোশ্যাল মানে সোসাইটির দেওয়া একটা শিলমোহর যে ম্যারেজ ইজ সামথিং যেখানে মানে ডেফিনেটলি ইউ ক্যান কনসিভ অ্যান্ড একটি সন্তান আসবে এবং সে তোমার বংশকে এগিয়ে নিয়ে যাবে এবং এইভাবেই মানে পৃথিবীটা বেঁচে থাকে, ঠিক আছে, আমরা বেঁচে থাকি। তো দিস ইজ দ্য প্রসেস। তো সেই জায়গা থেকে এবার বায়োলজিক্যাল বেবির কথা যদি বলছি, এই প্রসঙ্গটা যেহেতু আমি উত্থাপন করলাম, তো সেই জায়গা থেকে আমি বলবো যে নর্মালি বায়োলজিক্যাল বেবির জন্য আমাদের যে ওভম থাকে সেটা তো প্রত্যেক মাসে ক্ষয় হতে থাকে এবং সেটা আর উৎপন্ন হয় না, ঠিক আছে, নতুন করে সেটা উৎপন্ন হয় না, যেটা যতটা থাকে ততটাই থাকে, সেটা থেকে ক্ষয় হয়। তো সেই জন্য আর সবসময় যেটা ক্ষয় হয় সেটা সব থেকে বেশি স্ট্রং হয়, সব থেকে স্ট্রং গুলোই কিন্তু ক্ষয় হয়। কেন, মানে এটা আবার একটুখানি বুঝিয়ে দিই, মানে অনেকেই হয়তো জানে না যারা বায়োলজি আর ফিজিওলজি, তাদের একটু বুঝতে অসুবিধা হবে যেটা আবার কি কথা, ঠিক আছে, বা রিলেট করতে পারবে না। তো আমি এরকম কোনো হঠাৎ করে মানে ওরকম একটা মানে ছুড়ে দিতে চাই না কোনো কথা, সেটা সম্পর্কে আমি যতটা পসিবল বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা যখন মেয়ে সন্তান হয়ে জন্মাই, মেয়ে হয়ে জন্মাই, তখন থেকে আমাদের শরীরে আমাদের তখন থেকে তো রিপ্রোডাক্টিভ অর্গানগুলো গঠন হয়েই যায়, ম্যাচিওর হয় না। সেই সময় আমরা ওই মাতৃগর্ভ থেকে যখন আমরা এলাম বা মাতৃগর্ভে আমাদের নর্মালি আমরা সমস্ত আমাদের যে প্রিম্যাচিওর ওভম রয়েছে সব কিছু নিয়েই আমরা জন্মে যাচ্ছি, ঠিক আছে। তখন তার প্রোডাকশন অলরেডি কমপ্লিট, সেই কারণে বারবার বলা হয় যে আমার ছেলে হোক মেয়ে হোক সেটা ব্যাপার না। বাট যখন তুমি কনসিভ করছো, যখন ইউ আর এ প্রেগনেন্ট লেডি, তখন ডেফিনেটলি তোমার মেন্টাল স্টেটটা তো ঠিক থাকতে হবে, ইমোশনালি ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং, মেন্টালি ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং, অ্যান্ড ফিজিক্যালিও যতটা তোমাকে ঠিকঠাক করে নিউট্রিশন তোমার মধ্যে দেওয়া যায় ততটাই বেনিফিট আর কি দেবে। কাকে না, তোমাকে নিজেকে ডেফিনেটলি তোমাকে স্ট্রং হতেই হবে, বিকজ নাও ইউ বিকাম আ মাদার, অ্যান্ড তোমার যে সন্তান আসতে চলেছে সে, ঠিক আছে, ন্যাচারাল ইমিউনিটি সে পাবে, সে স্ট্রং হবে। তো সেসব তো রয়েছে। তো নর্মালি সমস্ত ওই ওভম গুলো নিয়েই আর কি জন্মায় প্রত্যেকটি মেয়ে। এবং তারপরে যখন একটা পার্টিকুলার এজে যখন তার পিউবার্টি লেভেলে সে চলে যাচ্ছে, যখন তার প্রথম পিরিয়ড হচ্ছে, মেনস্ট্রুয়েশন যখন তার প্রথম মানে শুরু হচ্ছে, মেনস্ট্রুয়েশন হওয়া মানে হরমোনাল সমস্ত ইস্যুসগুলো একসাথে হওয়া। ইস্যুস মানে কি, মানে ইস্যুস মানে আমি নেগেটিভ অর্থে বলছি না, দিস ইজ দ্য ফিজিওলজিক্যাল প্রসেস, যেখানে প্রত্যেক মাসে, যেহেতু বাংলাতে এটাকে মাসিকও বলা হয় এই কারণেই, কারণ প্রত্যেক মাসে একটা করে অনিষিক্ত ডিম্বাণু বেরিয়ে যায় পিরিয়ডের মাধ্যমে, ওই রক্তস্রাবের মাধ্যমে। এবার অনিষিক্ত ডিম্বাণু কেন না, যে ডিম্বাণুটা নিষিক্ত হয়নি, কোনো স্পার্ম বা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়নি, সেটা অক্ষত অবস্থায় রয়েছে, অনিষিক্ত অবস্থায় রয়েছে। এবং সেটা কি হয়, সেটা নর্মালি ফিজিওলজিক্যালি ন্যাচারালি যেটা হয় আমাদের বডির, মানে যখন একটা ডিম্বাণু তৈরি হয়, ঠিক আছে, মানে তৈরি হয় মিনস যখন সে রিলিজ হওয়ার মতো জায়গাতে থাকে, তখন সব থেকে যেটা ম্যাচিওর, সব থেকে যেটা স্ট্রং সেটাই রিলিজ হয়। কারণ আমাদের মানে বডির কাজ হচ্ছে যে সব থেকে যেটা পাওয়ারফুল তাকে আমি পাঠাবো, কোথায় পাঠাবো, প্রত্যেক মাসে মেয়েদের ক্ষেত্রে যে ডিম্বাণুটা যাচ্ছে সে যায় কেন, সে যায় মানে সে ওয়েট করে যদি কোনো শুক্রাণু আসছে তবে সে নিষিক্ত হবে। তার কাজ কি, তার বডির কাজ, মানে ওই মেয়েটির বডির কাজ হচ্ছে যে রিপ্রোডিউস করা, রাইট। সে জানে যে এই মেয়েটির যখন এই হরমোনাল আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, প্রজেস্টেরন এস্ট্রোজেন ইত্যাদির সমস্ত কাজকর্ম হচ্ছে, ডিম্বাণুটা একটা পার্টিকুলার টাইমে যখন রিলিজ হচ্ছে, মেইনলি মানে যখন তার ফার্টিলাইজেশন সময়, ফার্টিলাইজেশন প্রসেস, সেই সময় মানে ওভুলেশন প্রসেস, ফার্টিলাইজেশন না সরি, ফার্টিলাইজেশন হয় না, মানে নিষিক্ত হয় না, তো তার আগে ওভুলেশন প্রসেসটা হয়, যখন ওভমটা যায়, বেরোয়, রিলিজ হয়। তো রিলিজ হয়ে মানে সে ওয়েট করতে থাকে বা সে থাকে যে কখন স্পার্ম আসবে এবং সে নিষিক্ত হবে, ফার্টিলাইজড হবে, এবং তারপরে নিষিক্ত হওয়ার পর ডেফিনেটলি সেখান থেকে একটা এমব্রায়ো হবে। এটা হচ্ছে একটা নর্মাল ন্যাচারাল প্রসেস। বাট যখন স্পার্ম এলো না, ঠিক আছে, বিকজ শি ইজ নট রেডি মেন্টালি, ফিজিক্যালি, সোশ্যালি শি ইজ নট রেডি, তো স্পার্ম এলো না, সে একটা টাইমে কি হলো, ওভুলেশন প্রসেস হয়ে গেল, ফার্টিলাইজেশন হলো না, মেনস্ট্রুয়েশন টাইমটা চলে এলো, মানে ওই ডিম্বাণুটার এবার চলে যাওয়ার পালা, অনিষিক্ত ডিম্বাণুটার চলে যাওয়ার পালা বডি থেকে, তখন একটা মানে ব্লিডিং হলো, ঠিক আছে, এন্ডোমাইট্রিসিসের অনেক রকম এদিক ওদিক হয়, আমি অত ফিজিওলজিক্যাল ডিটেলসে আমি যাচ্ছি না। সো এগুলো হওয়ার পরে অ্যাজ এ ব্লাড, মানে ব্লাডের মানে মধ্যে দিয়ে সেটা বেরিয়ে যাচ্ছে অনিষিক্ত অবস্থায়, তো যেটা বেরোলো সেটা সব থেকে স্ট্রং হলো, এবং পরের মাসেও যতগুলো তার মধ্যে থেকে গেল, ধরুন আমি মানে কথা ধরে নিচ্ছি যে 10টা কারোর আছে, 10টা থাকে না, অনেক বেশি থাকে, আমি কথার কথা বলছি, সেই 10টার মধ্যে যেটা সব থেকে স্ট্রং সেটা প্রথম মাসে বেরিয়ে গেল, তারপরে যেটা সেকেন্ড স্ট্রং, তাহলে বাকি যে 9টা রইলো, 9টার মধ্যে সেটা সব থেকে বেশি স্ট্রং হচ্ছে, সেটা তখন বেরোলো। এবার বাকি থাকলো 8টা, 8টার মধ্যে যেটা সবচেয়ে স্ট্রং, মানে এটা ন্যাচারাল প্রসেস, এভাবেই জিনিসগুলো যায়। এবার প্রত্যেক মাসে যখন সবাই মানে একটা একটা স্ট্রংগেস্ট গুলো চলে যাচ্ছে, বয়স বাড়ছে, 30-35 হয়ে যাচ্ছে, তখন প্রবলেম। এখনকার দিনে যে বলা হয় যে বেশি বয়সে বাচ্চা নিলে অসুবিধা, ডাক্তাররাও বলছে যে একটা পার্টিকুলার এজে নিন, ঠিক আছে, সে এখন কেরিয়ারের জন্য মানুষ অনেক লেট করে, সেটা আলাদা ব্যাপার। সেটা কারণটা কি, কারণটা হচ্ছে এটা যে স্ট্রংগেস্ট গুলো তো বেরিয়ে যাচ্ছে, যেগুলো থেকে যাচ্ছে লাস্ট অফ অল সেগুলো হচ্ছে উইক। তো উইক ওভাম হলে তার ম্যাচুরিটি লেভেল যদি উইক হয়, তার যখন ফার্টিলাইজড হবে
তখনও তো একটা মানে তার মধ্যে যে জেনেটিক্যাল মেটেরিয়ালগুলো রয়েছে, তার যে পাওয়ারটা রয়েছে, তার যে কোয়ালিটিটা রয়েছে, সেটা তো ডেফিনিটলি খুব একটা স্ট্রং হবে না। তার ধারণ ক্ষমতাটাও অতটা বেশি থাকবে না। তখন এই জন্য প্রবলেমগুলো হয়, প্রবলেমগুলো রাইজ করে। এই কারণেই বলা হয় যে একটা অন্তত ৩০-৩২ এর মধ্যে যদি মানে কনসিভ করতে চাও তো সেটা করে নাও। ঠিক আছে? যদিও এটা ম্যারেজের রিডিং, বাট এই কথাগুলো আমি প্রত্যেকের উদ্দেশ্য বলছি এবং তার জন্যও বলছি। ঠিক আছে? এটা একটা নর্মাল জেনারেল কনসেপ্ট, কিন্তু সেই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার নয়। তো সেটার জন্য আমি বললাম। তো এই কারণে আমি বলছি যে ইম্পর্টেন্ট। ঠিক আছে? যাই হোক, আমি এটা থেকে টোটালি ফোকাস বন্ধ করে দিচ্ছি নাও অ্যাবাউট দ্য রিডিং। যেটা আমি বললাম যে ম্যারেজের জন্য তো এখন সঠিক সময় নয়। যেটা বলতে গিয়ে এতগুলো কথা এলো যে বয়সের একটা ব্যাপার থাকে বা কিছু। এখন যে মোটামুটি এজে চলছে সেই অনুযায়ী ম্যারেজের জন্য ঠিকঠাক বা কি। তাহলে এক্ষেত্রে কি প্রশ্ন হতে পারে যে কোন টাইমিংটা ইম্পর্টেন্ট, মানে ম্যারেজ টাইমিংটা আমি এক্ষেত্রে বার করবো। তো আমি এক্ষেত্রে আরো 4 বছর এক্সট্রা ওভাবে না করে আমি 6 মাসের প্রেডিকশন করছি। 6 মাস, 6 মাস, 6 মাস, 6 মাস এইভাবে আমি করব যে মানে 2 বছরের মধ্যে ইফ দেয়ার ইজ এনি প্রবাবিলিটি। তো সেই জায়গা থেকে আমি একটু দেখার চেষ্টা করছি যে 2 বছরের মধ্যে ম্যারেজের জন্য সঠিক সময় হতে পারে কিনা, রাইট? সেটা আমি একটু দেখার চেষ্টা করছি। 2 বছরের মধ্যে হতে পারে কিনা, 2 বছরের মধ্যে পসিবিলিটি আছে কিনা। I need some time, কারণ টাইমিংয়ের যেগুলো জোন হয় একটু ডিফারেন্ট হয়, শাফেল করা, স্প্রেড করা। সো আমি একটু সময় চেয়ে নিচ্ছি। খুব একটা প্রথমেই তো ম্যারেজের জন্য আমি টাইমিংটাই অন্যরকম পেলাম বলে খুব একটা আমার ভাইবই আসছে না যে আমি এই রিডিংটা করি ফার্দার। বাট ঠিক আছে, চলো, একটু ডিটেল সেন্টেন্স লেভেল রিডিং ইজ ইম্পর্টেন্ট। সো 1 বছরের মধ্যে চান্স আসবে, রাইট? 1 বছরের মধ্যে হবে, বাট মানে ইউ হ্যাভ টু ওয়েট অ্যাট লিস্ট মানে ফর 6 মান্থস, তো দের ইজ নো চান্স। আর আমি বলে দিচ্ছি 6 মাসের মধ্যে কিছু দরকারও নেই সম্পর্কে ভাবার। ঠিক আছে? নিজেকে উন্নত করো। তোমার নিজের মানে আমার যেটা এনার্জি আসছে না, মানে ওই দিকে ভাবা একটু এখন বন্ধ করে দাও। নিজের ওপর কনসেন্ট্রেট করো। অনলি ইউ অ্যান্ড ইউর সেলফ। নিজের প্রফেশনাল লাইফ, নিজে কিভাবে আমি পার্সোনালি ঠিক হবো সেটার ব্যাপারে তুমি ভাবনা চিন্তা একটু করো। ঠিক আছে? ম্যারেজ লাইফ কেমন যাবে তোমাকে ইনফরমেশন প্রোভাইডই করছে না, বিকজ দিস ইজ নট দ্য রাইট টাইম টু আস্ক দিস কাইন্ড অফ কোয়েশ্চেন অনলি। ঠিক আছে? সো তোমার মনের মধ্যে কিছু কোয়ারিজ রয়েছে, তো ওই জায়গা থেকে তুমি জাস্ট আমি দেখে নিচ্ছি যে তোমার জন্য এঞ্জেল কি মেসেজ প্রোভাইড করছে, তোমাকে কি করতে বলা হচ্ছে, এটা একটু দেখে নিই। এঞ্জেল কি মেসেজ। তুমি যদি নিজের উপর বিশ্বাস করো তাহলে সবকিছু সম্ভব। ঠিক আছে? যেটা বললাম যে নিজের উপর এখন কাজ করো। 6 মাস অন্য ওইসব কিছু ভেবোই না। দিস ইজ নট ফর ইউ, রাইট? মানে হি ইজ নট ওর্দি টু হ্যাভ ইউ। ঠিক আছে? তো সেই জায়গা থেকে ইউ আর ইন ভেরি হাই ভাইব্রেশনাল এনার্জি। ঠিক আছে? ইউ আর ফার বেটার দেন হিম, হি ইজ ইন লোয়ার ভাইব্রেশন। তো তোমাকে পাওয়ার এনার্জেটিক্যালি তো যোগ্যতা ডেফিনেটলি তার নেই। সো ইউ ডিজার্ভ সামথিং ফার বেটার। ঠিক আছে? তো সেই জায়গা থেকে ডেফিনেটলি তো তোমাকে এখন ঈশ্বর চান্স দিচ্ছে যে তুমি নিজে সেলফ ডেভেলপমেন্টের জন্য খাটো, পরিশ্রম করো, আরো বেটার পজিশনে যাও। দেন অটোমেটিক্যালি তুমি বেটার পজিশনে গেলে তো তুমি তোমার লাইফের অনেক কিছু নিজেই ঠিক করতে পারবে। তো সেই জায়গাটাও আরামসে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? চলো, হনুমানজি তোমার জন্য কি মেসেজ দিচ্ছে একবার দেখে নি। সেম থিং। ঠিক আছে? সেম থিং। মানুষের মনের মধ্যে অনেক সময় অনেক রকম প্রশ্ন ঘুরপাক খায়, কিন্তু অনেক সময় এমন অনেক প্রশ্ন ঘুরপাক খায়, আমার লাইফেও বহুবার এমন হয়েছে যে সেটার জন্য সঠিক সময় নয় সেটা, তো তাও ঘুরপাক খাচ্ছে। কারণ আমরা হায়ার ভাইব্রেশনে থাকি, আমরা তাড়াতাড়ি চাই যে কিছু হোক, আমরা পরের জিনিসগুলো, দূরের জিনিসগুলোকে বেশি করে দেখতে থাকি, দেখতে পারি। এগুলো কিন্তু রাহু করায়। ঠিক আছে? তো অটোমেটিক্যালি এটা বলা মানে এটাও আমি বলে দিলাম ইনডিরেক্টলি যে রাহু কি করতে পারে না করতে পারে সেটা আমি খুব ভালো করে জানি, পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো সেই জন্য বললাম ইলিউশনের পথে যাবে না, নিজের উপর বিশ্বাস করো। যাই হোক, নিজেকে ছোট ভাবা যাবে না, নিজেকে
সেটা ম্যানিফেস্ট হয়ে যেতে পারে। তো সবসময় আমি পজিটিভ অ্যাফার্ম করবো, অ্যাফার্মেশন মানে সেটা পজিটিভই হচ্ছে, ঠিক আছে, বাট আমি পজিটিভ থটের মধ্যে সবসময় থাকবো, নিজের পোটেনশিয়ালকে কখনো আন্ডার এস্টিমেট করবো না। আমি নিজে আরও কি, মানে তুমি যেটা নিজেকে ভাবছো না যে আমি এটা, তুমি তার থেকে 10 গুণ বেশি শক্তিশালী। তুমি যখন মিরারে, তুমি আজকে কালকে আমি যখন এটা পাঠাবো, যখন তুমি শুনবে, তুমি সব কিছু শোনার পর তোমার চোখ দিয়ে জলও পড়তে পারে, তুমি একটু হালকা ফিল করতে পারো, তোমার হালকা লাগতে পারে, ঠিক আছে, সেসব অন্য কথা। একটু চোখ মুখ ধোবে, ঘাড় ধোবে, নিজেকে একটুখানি হালকা করানোর চেষ্টা করবে এবং মিররের সামনে দাঁড়াবে, যেটা আমি বলছি, মিররের সামনে দাঁড়াবে। তুমি তোমাকে যে জায়গায় দেখতে পাচ্ছ সেই জায়গায় পেছনে আরও 10টা হাত লাগিয়ে দেবে মা দুর্গার মতো। ইউ আর সো পাওয়ারফুল, ঠিক আছে। এবং তুমি সেটাকে ম্যানিফেস্ট করবে। তুমি কিভাবে করবে সেটা হচ্ছে, তোমার যদি কোনো চেনাজানা বন্ধু থাকে, বা এখন তো ডিজিটাল আর্ট আছেই, যদি পসিবল হয় এআই দিয়েও করে নিতে পারো, সেটা হচ্ছে যে তোমার একটা ছবি দেবে এবং তার পাশে, মানে তার পেছনে মা দুর্গা রয়েছেন, বা মানে মা দুর্গার মতো 10টা হাত রয়েছে তোমার পেছনে। তুমি সেরকম কোনো ছবি নিলে সেটাকে নিজের ওয়ালপেপারে সেট করতে পারো, বাঁধিয়ে রাখতে পারো, ভিশন বোর্ড ক্রিয়েট করতে পারো। কিভাবে ভিশন বোর্ড ক্রিয়েট করবে আমার ইউটিউব ভিডিও রয়েছে, সেটা ইউ ক্যান ওয়াচ। তো সেই মতো করে তুমি প্ল্যানিং করো, নিজের জন্য প্ল্যানিং করো, ঠিক আছে। তোমার মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে। আমি বলছি না, মানে আমি দেখো, আমি কিন্তু কিছুই জানি না। আমি তোমার না ডেট অফ বার্থ দেখেছি, না কিছু করেছি, মানে প্রথম থেকে আমি অন্যই কথা বলতে শুরু করলাম, ঠিক আছে। ফিলোসফিক্যাল কথা মনে হতে পারে, যেগুলো হয়তো মনে হতে পারে আনইম্পর্টেন্ট, কিন্তু সেই কথাগুলো বললাম যেগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। এবং বলতে বলতে তোমার ডেট অফ বার্থ নিয়ে আমি বলে গেলাম। আগে আমি তো, তুমি আমার রিডিংয়ে বুক করেছো, আমি 5 মিনিট রিডিং করে তোমাকে বলে দিতে পারতাম। আমি বলিনি, আমার আসছেই না সেই ভাইব। আমি তোমার ক্যারেক্টার ওয়াইজ বলে যাচ্ছি, তোমার প্রফেশনাল লাইফের ব্যাপারে বলে যাচ্ছি। ইউ নেভার আস্ক মি ফর দ্যাট, ঠিক আছে। তুমি এই জোনটার জন্য আমাকে জিজ্ঞেস করেছো, কিন্তু আমি ওটা বলছি কারণ ওটাই আমাকে বারবার করে নিয়ে যাচ্ছে। আর যখন আমি ফাইনালি কার্ড রিড করছি, সবকিছু তো ওপেন হচ্ছে। আর আমার এগুলো সব, মানে হয়তো আমি একটুখানি স্পিড বাড়িয়ে দিই, ভলিউম বাড়িয়ে দিই, ব্যাস এটুকুই, বাট আনএডিটেডই থাকি। আমি যা বকতে থাকি সেগুলোই আমি রই দিয়ে দিই। তো সেই জায়গা থেকে আমি বলছি যে আম, আমার এগুলোই এলো, যে তোমার নিজেকে নিয়ে, তোমার প্রফেশনাল লাইফ, এইসব নিয়েই এলো। যা হোক, আর এখন তো সেগুলোই পাচ্ছি। তুমি যদি যেগুলো যেগুলো তোমাকে বললাম সেগুলো সেগুলো তুমি করো। আর আরও যদি তাড়াতাড়ি তোমার মধ্যে সেই চেঞ্জেসটা আনতে চাও, তাহলে রামায়ণে যেখানে হনুমানজির রোলগুলো রয়েছে, ঠিক আছে, মানে হনুমানজি যখন থেকে এসছে তখন থেকে তার রোলগুলো যে শুরু হয়েছে, সেই জায়গাটা না, তুমি সেইটা ভালো করে পড়ো, মানে ওনাকে ডিসকভার করো নতুন করে। ওনাকে ডিসকভার করছো মানে তুমি তোমার মধ্যে যে মাস্কুলিন এনার্জি রয়েছে, এটাকে আমি ব্যালেন্স করতে বললাম, সেটাকে তুমি রিডিসকভার করবে। কারণ তুমি জানো না যে হাউ মাচ পোটেনশিয়াল ইউ হ্যাভ, হাউ মাচ ইউ আর ক্যাপাবল, ঠিক আছে, হোয়াট টাইপ অফ কোয়ালিটি ইউ হ্যাভ। কোথাও না কোথাও, কোনো না কোনো ক্ষেত্রে কেউ তোমাকে দমিয়েছে, বা তুমি দমে গেছো, মনে হচ্ছে তুমি দমে যাওয়ার নয়, বাট ওই আর কি। আর যেগুলো টুকটাক আননেসেসারি, বাড়িতেও প্রবলেম, এটা ওটা, যদি প্রফেশনাল লাইফ থাকছে এটা ওটা প্রবলেম হচ্ছে, ও খুচখাচ ব্যাপার, ওগুলো কিছু ব্যাপার না, আর ওগুলো আসবে, ওগুলো কিছু করার নেই, ওগুলো থেকে সবকিছু থেকে এসকেপ করা যায় না। ইউ হ্যাভ টু ফেস, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট, যে ঠিক আছে এগুলো, মানে আমার যেরকম চিন্তাধারা, আমার যেরকম অ্যাকশন হওয়া উচিত, সেই জায়গা থেকে এগুলো কিছু না, এগুলো তুচ্ছ ব্যাপার। তোমাকে সেটা ভাবতে হবে এবং সেগুলোকে ডিসকার্ড করে দিতে হবে, ঠিক আছে। এবার সেগুলোর ব্যাপারে যদি আরো কিছু জানতে চাও, বা কোনো হয়তো বুঝতে পারছো না সিচুয়েশন কিরকম কি রয়েছে না রয়েছে, এবং সেই সিচুয়েশনকে যদি হিল করতে না পারছো, সেটা থেকে বেরোতে না পারছো, তাহলে অ্যাটলিস্ট মানে হিলিংটা শেখো। আদারওয়াইজ আমি তো রয়েছি, আমার সাথে কন্ট্যাক্ট করো, অবশ্যই যোগাযোগ করো, যে কিরকম কিভাবে নিজেকে আরো ঠিক করতে হবে, রিডিসকভার করতে হবে। ডেফিনেটলি আই উইল গাইড ইউ, ওকে। সো দিস ইজ ইট, দিস ইজ ফর ইউর রিডিং, দিস ইজ দ্য প্রেডিকশন, ঠিক আছে। সো আশা করি ঠিকঠাক লাগলো, ঠিক আছে, এবং আশা করি যারা দেখছেন তাদেরও হয়তো একটু ভালো লেগেছে। একটু হেভিও রয়েছে, ঠিক আছে, একটু হেভি রয়েছে, বিকজ আই ফিল হেভিনেস ইন মাই মাইন্ড। কারণ অনেক কিছুই হয়তো ক্লিয়ার হলো না, কারণ কিছু জিনিস সবে শুরু হচ্ছে, ঠিক আছে। তো সেই কারণে ট্রান্সফরমেশন ডেফিনেটলি উইল কাম ইন ইউর লাইফ। সো ইউ হ্যাভ টু ফোকাস ইন ইউর ওন সেলফ। আশা করি আস্তে 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 তুমি যেমন চাইছো ঠিক তেমনটা তুমি করতে পারবে, বাট তার আগে ইন্ট্রোস্পেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্ল্যানিং প্রোগ্রামিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা করো। আর যারা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি শেয়ার করবেন, ঠিক আছে, যাতে সবাই উপকৃত হতে পারে, যাদের প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।